এর আগেও যখন আমরা কংগ্রেস করতাম, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1982 সালে। তখন সবে বামফ্রন্ট সরকার 1977 সালে প্রমোদ দাশগুপ্ত এবং প্রয়াত জ্যোতি বসুর নেতৃত্বে 1977 সালের 21শে জুন কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকারকে পরাজিত করে বাংলার গদিতে বসেছিলেন। 72 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায় যে 5 বছরের মন্ত্রিসভা চালিয়েছিলেন, এই বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায় একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার মন্ত্রিসভায় সেই সময় বাংলায় মুসলিমদের পার্সেন্টেজ ছিল মাত্র 17%, মাত্র 17%। আর সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় 16 জন মন্ত্রী ছিলেন, তার মধ্যে 11 জন পূর্ণমন্ত্রী। 11 জন পূর্ণমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, সেটা ছিল ডক্টর মোতাহার হোসেন। বীরভূমের মোরাডাই থেকে নির্বাচিত ডক্টর মোতাহার হোসেন ছিলেন পুলিশ মন্ত্রী। কলকাতা থেকে নির্বাচিত আব্দুর রব আনসারী মন্ত্রী ছিলেন। ফজলুল হক মন্ত্রী ছিলেন। আবু বকর গনি খান চৌধুরী বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন। আমাদের এই জেলার সুসন্তান প্রয়াত আব্দুল সাত্তার সাহেব লালগোলার বিধায়ক, তিনি কৃষি এবং আইন মন্ত্রী ছিলেন। এরকম করে 16 জন মুসলিমকে সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী, লাস্ট কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আপনারা জানেন আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সময়কাল চলছে 14 বছর পার হয়ে গেছে। ডক্টর বিধান রায় 14 বছর বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল। তিনি নিজে যে কোনো মানুষকে দেখলেই তার শরীরের কন্ডিশন তিনি নিজে বুঝতে পারতেন। নিজে তার গায়ে হাত না দিয়েও তার মুখ থেকে প্রেসক্রিপশন করে দিতেন। ডক্টর বিধান রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা আজকে তাজ্জব হয়ে যাই, মুসলমানদের মাসিয়া সেজে বসে আছে, মুসলমানদের ভোট নিয়ে বাংলার 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। 2011 সালে যখন ভারতবর্ষের কংগ্রেসকে সঙ্গে নিয়ে মাত্র সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে, প্রণব মুখার্জিদের সঙ্গে কথা বলে মাত্র 65টা আসন জাতীয় কংগ্রেসকে দিয়েছে। মাত্র 65টা। বাংলার মানুষ আবার নতুন করে 65টা লড়ার সুযোগ থেকে 42 জনকে নির্বাচিত করেছে। 42 জনের মধ্যে এই মুর্শিদাবাদ জেলা, ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা, এখান থেকে 14 জন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছে। 14 জনের মধ্যে হুমায়ুন কবির ছিল 70 রেজিনগরে। 3টে সিট বেড়েছিল 2009 সালের ডিটি ইলেকশনে। এই সিটগুলো কোথা থেকে বেড়েছিল? টোটাল সিটের সংখ্যা 294, আজও আছে 294, কিন্তু বেড়ে গেল 3টে মুর্শিদাবাদে। কোথা থেকে বাড়লো? মালদাতে 10টা ছিল, 12টা হলো। কোথা থেকে হলো? এক একটা। কলকাতাতে 21টা সিট ছিল। 21টা সিটের বিন্যাস করে দেখা গেল 11টা থাকলো, 10টা সিট কমে গেল কলকাতা। এই মুর্শিদাবাদে আপনাদের পাশে রানীনগর সিট, আমাদের 70 রেজিনগর আর রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর ভেঙে রঘুনাথগঞ্জ 3টে সিট বাড়লো। মালদাতে 2টো বাড়লো। 42টা সাংসদ ছিল, 42টাই আছে। মালদাতে একটা সাংসদ ছিল, 2টো সিট হলো। একটাই মরসুম হয়েছিল আর একটা আজকে হিসাব সংশোধনী আছে, দক্ষিণ মালদা আর উত্তর মালদা। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে কতটা মিথ্যাচার করছে, কতটা অত্যাচারিতা করছে, কতটা শুধু বিজেপির জুজুর ভয় দেখিয়ে তৃণমূল ক্ষমতায় টিকে আছে, এই বিষয়টাই আপনাদের বলবো। যেহেতু ডোমকল 82% মুসলিম অধ্যুষিত একটা বিধানসভা,
এখানে মিটিং করে আমি আপনাদের কাছে শুধু বলতে চাই তথ্য দিয়ে 2011 সাল যখন বিধানসভা ভোট হলো 13ই মে 2011 বিধানসভার ফল ছিল 13ই মে 2011 সেখানে আমরা কি দেখেছিলাম যে 229টা সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার নেতৃত্বে 182টি আসন পেয়েছে। সবাই বসেন বসেন। হাত দেখে লাভ নাই। হ্যাঁ হাত দেখাও না ভাই, ছবি দেবে। হাত দেখা কেমন তাই হাত দেখে টাকা পাই না। আজান হয়ে গেছে, আজানের জন্য আমাকে বন্ধ রাখতে হয়েছিল। তো 2011 সালের নির্বাচনে 229টা সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলে 182টা আসন জিতেছিল, আর মাত্র 65টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস 42টা জিতেছিল। তাহলে কত হয়েছিল ভাই? 182 আর 42, 250 হয়েছিল? হয়নি। 2016-তে যে কংগ্রেসকে নিয়ে সঙ্গে নিয়ে সরকার গড়ল, তারপরে সেই সরকার কংগ্রেসকে এমন পরিস্থিতি করলো রাজ্যে 6 জন কংগ্রেসের নেতা মন্ত্রী হয়েছিল। এই যে আবু হেনাফ লালগোলার বিধায়ক, তিনি মৎস্যমন্ত্রী হয়েছিলেন। বহরমপুরের পরাজিত বিধায়ক মনোজ চক্রবর্তী পরিষদীয় প্রতিমন্ত্রী হয়েছিল। মালদার গনি খান চৌধুরীর ভাই একটা দপ্তরের মন্ত্রী হয়েছিল। আজকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় 3টে দপ্তরের মন্ত্রী, ডক্টর মনীষ ভূঁইয়া। এই মানুষ ভূঁইয়াকে পুলিশের ক্ষমতা প্রয়োগ করে, মানুষ ভূঁইয়াকে মিথ্যা কেসে, মার্ডার কেসের আসামি করে ভয় দেখিয়ে সবংয়ের বিধায়ককে তৃণমূলে যোগদান করিয়ে তিনার মন্ত্রিসভায় 3টে দপ্তরের দায়িত্ব দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর চরিত্রটা দেখুন। এই জঙ্গলের আম জনতার কাছে আমি প্রশ্ন রাখছি যে 2011 সালের ভোটের আগে একসময় বুদ্ধবাবু এই জঙ্গলে দাঁড়িয়ে মাদ্রাসার জন্য একটা বাজে কথা বলেছিল মাদ্রাসায় নাকি ISS-দের চরদের শিক্ষা দেয়। এমন আন্দোলন করা হয়েছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে, 3 দিনের মধ্যে বুদ্ধবাবু
মুখ্যমন্ত্রী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার সময় কি বললেন? 10,000 মাদ্রাসাকে উনি নাকি স্বীকৃতি দেবেন, স্যাংশন করে দেবেন। মাদ্রাসার যারা শিক্ষক তাদের একটা অনারিয়াম দেবেন এবং মাদ্রাসায় যারা গরিব মুসলমানদের ছেলেরা আরবি পড়ে তাদের মিড ডে মিল করে দেবেন। কে বলেছিল? এই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পর্যন্ত একটা মাদ্রাসা স্যাংশন দেয়নি। 338 আর 235 মাদ্রাসা শুধু ভোট আসে আর অনুপদ দেখায়। ভোট আসে আর মুসলমানদেরকে মিথ্যা কথা বলে যে তোমাদের জন্য আমি এই করেছি সেই করেছি। আজকে পাড়ায় সমাধান টাকা দিচ্ছে। যারা মুসলিম বুথগুলা 1000 মুসলমান বুথে ভোটের দিনে মুসলিম কর্মীরা যারা তৃণমূল করে, তারা যারা কংগ্রেস করে, যারা সিপিএম করে, তারা ভোটের দিনে কিন্তু কেউ কারো আত্মীয় থাকে না, পার্টির ওয়ার্কার থাকে, পার্টির কর্মী থাকে। তারা কিন্তু 1000 ভোটের মধ্যে প্রত্যেকটা মুসলিম বুথে দেখবেন 80% 82, 84, 88 পর্যন্ত পোল হয়। একই জায়গায় একটা হিন্দু গ্রামে যান, 1000 ভোট পোল হয় কত? 60 থেকে 65, 68, 70 বেশি পোল নয়। তাহলে মুসলিমরা কিন্তু মনে প্রাণে পার্টিটা করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে ভোটের দিনে, শ্বশুর জামাইও মারামারি করে, মামা ভাগ্নের মধ্যেও মারামারি করে এই পার্টি করতে যেয়ে এই মুসলমানরা। তাহলে আজকে পাড়ায় সমাধানে 10 লাখ টাকা করে দিচ্ছে। দেখুন কেমন দ্বিচাচারিতা, যে মুসলিমরা 80 থেকে 88 পর্যন্ত পোল করিয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার মুখ্যমন্ত্রী করেছে, তার সেই মুসলিম গ্রামেও পাড়ায় সমাধানে 10 লাখ। আর যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাস দিয়েছে জোড়া, তাদেরও দেখবেন 10 লাখ, তাদেরও 10 লাখ। বাংলার মুসলমান সহ জেনারেল লোকদের, মা বোনদের লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছে। আর যারা মমতাকে দুবেলা গাল দেয় সেই তাদেরকে দিচ্ছে 1200 টাকা করে। এই দ্বিচারিতা আপনারা বিচার করবেন না, কৈফিয়ত চাইবেন না। আমার এটাই আওয়াজ। এই মুর্শিদাবাদ জেলার মানুষ 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 182টা আসন পেয়েছিল, তখন কটা সিট পেয়েছিল ভাই? একটা। তাও ব্যাকডোর থেকে অতীত চৌধুরী সহযোগিতা করেছিল। সাগর দিঘি 48,000 ভোট পেয়ে সুব্রত সাহা এমএলএ হয়েছিল সাগর দিঘি। বাকি এই ডুমকল সহ 7টা সিট বামফ্রন্ট 34 বছরে যারা সরকারে ছিল। 2011 সালে সরকারের পরাজয় ঘটলেও এই জেলায় 7টা বামফ্রন্টের সিট জিতেছিল, 14টা কংগ্রেস জিতেছিল। আমি তার মধ্যে ছিলাম 2011 সালে। সেই 14টা কংগ্রেস দল কিন্তু 6টা মন্ত্রিসভা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থেকে। 6টার মধ্যে বহরমপুর আর আবহাওয়া 2টো মন্ত্রী দিয়েছিল 6টার মধ্যে। 2011 একটা তাকে মন্ত্রী করলো, যেহেতু সে সুব্রত সাহা, তাকে মন্ত্রী করলো। আর মনোজ চক্রবর্তীর অবহেলা 1.5 বছরের মাথায় তাদেরকে মন্ত্রিসভা ছেড়ে চলে আসতে হলো। 2016 তো কি হলো? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার লড়াই হলো বাংলায়। একাই 211টা সিট জিতল। এই মুর্শিদাবাদে কটা জিতেছিল? 4টে। হরিয়ারপাড়া, ওই শামশেরগঞ্জ, জঙ্গিপুর জাকির হোসেন আর সুব্রত সাহা, ওই সাগর থেকে 4টে মন্ত্রী, সুব্রত সাহা আর জাকির হোসেন। 4টের মধ্যে দুটো 2021-এ
কটা সিট? মুর্শিদাবাদের মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিল। সিট কটা? বহরমপুর আর 64, মুর্শিদাবাদ বিজেপি পদ্ম খুলে জিতল। আমরা 20টা জিতলাম। এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করেছে, এতটাই মুর্শিদাবাদের মানুষকে তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন। আমাদের মতো একটা যোগ্য লোককে আমি 2012 সালে 20 নভেম্বর কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত তার ফ্যামিলির সঙ্গে সংঘর্ষ হলো। আমাকে জাত তুলে তার বাড়ির লোক গাল দিয়েছিল। আমি অধীর চৌধুরীর কাছ থেকে বিচার চেয়েছিলাম, বিচার অধীর চৌধুরী দেয়নি। তাই 18 বছর মাথায় আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস করে 20 নভেম্বর 2012 তার কাছে গিয়ে বললাম, আমি অধীর চৌধুরীর সঙ্গে 30 বছর কংগ্রেস করেছি। কখনো 82 দিন জেল খেটেছি বহরমপুর সেন্ট্রাল জেলে, কখনো 28 দিন জেল খেটেছি, কখনো 9 দিন জেল খেটেছি। কিন্তু আজকে আপনার এই চরিত্র, সে নিজের স্ত্রীকে থামাতে পারেনি, আমাকে মুসলিম জাত তুলে গাল দিয়েছে। তার প্রতিবাদে আমি বিধায়ক পদটা ছুটে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখে 2012 সালের 20 নভেম্বর আমি যখন যোগদান করলাম, সেই দিনই বেলা 4টের সময়, সেই সময় চিফ সেক্রেটারির নাম ছিল সঞ্জয় মিত্র। এই সঞ্জয় মিত্র যখন চিফ সেক্রেটারি, তখন আমার কাছে 4:30 সময় একটা চিঠি আসলো। চিঠিতে কি লেখা? যে আপনি আগামীকাল 21 নভেম্বর 2012 বেলা 1টার সময় রাজভবনে আসুন, আপনাকে মন্ত্রী হিসাবে শপথ নিতে হবে। যথারীতি গেলাম। মুখ্যমন্ত্রী নিজেই প্রথমেই আমাকে বলেছিল মাইনরিটি দপ্তরে, মাইনরিটি শিক্ষা দপ্তরে মন্ত্রী করুন। দিল কি? গরু ছাগল তাড়ানো। একসময় এখানকার বিধায়কও ছিল এই গরু ছাগল তাড়ানোর মন্ত্রী, আমাদের আনিসুর সাহেব। পরবর্তী তার দল থেকে পঞ্চায়েত মন্ত্রী করেছিল, অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছে। আমাদেরকে তখন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী করব বলে আমি চাইনি, কিন্তু মন্ত্রীও হতে চাইনি। তখন তিনি হুমায়ুন কবিরকে গুরুত্ব দিয়ে বলল পানি উন্নয়নের কোনো কথা হয়নি, বলল মাইনরিটি দপ্তরের মন্ত্রী করব। দপ্তর বন্টন হলো, তখন দেখলাম ওই দপ্তরের কোনো বিষয় নাই, আমাকে পানি সম্পদ দপ্তর উন্নয়নের প্রতিমন্ত্রী করা হলো। সেই সময় প্রায়ত একজন হাইকোর্টের জাজ, তিনি ছিলেন ওই পূর্ণমন্ত্রী। হাইকোর্টের জাজ ছিলেন, তিনিও মুসলিম ছিলেন, তিনিও আমাদের ভরতপুরের শীত গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে কলকাতায় সেন্ট্রাল এভিনিউতে তেনার বাড়ি আছে, তেনার স্ত্রীও এখনো আছে। কিন্তু তিনি আমাকে বললেন, ভাইয়া আমারই তো কোনো কাজ নেই, আমাকেই তো কোনো ফাইল মিছিল করতে দেয় না, তারপর আবার আপনাকে নিয়েছে, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে, আর অপেক্ষা করুন, আমি দেখছি। 3-4 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম, গেলাম, বললাম আপনি আমাকে প্রতিমন্ত্রী করলেন, পানি সম্পদ বিকাশ উন্নয়ন, আমার কি কাজ? দায়িত্ব বন্টন করে দেন। যাই হোক, প্রধানমন্ত্রীকে দেখে আমাকে বহরমপুর থেকে নর্থ বেঙ্গলটার দায়িত্ব আলাদা করে ভাগ করে দিল। আমার অপরাধ, ওখানে একজন দার্জিলিং থেকে একজন বিধায়ক ছিল, হরকা বাহাদুর ছেত্রী। হরকা বাহাদুর ছেত্রী এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছে যে আপনি আমাকে একটা দার্জিলিং এ কসাইখানা খুলে দেন। এবার মুখ্যমন্ত্রী আমার কাছে ফরওয়ার্ড করলো হরকা বাহাদুর ছেত্রীকে। আমি বললাম, মুখ্যমন্ত্রী যদি চান নিশ্চয়ই আপনার কাজ হয়ে যাবে। আমি সেখানে তাকে একটা কসাইখানার লাইসেন্স করে দিলাম। যেই করে দিলাম, 2.5 মাসের মাথায় 21 নভেম্বর আমি মন্ত্রী হয়েছি।
23শে ফেব্রুয়ারি 2013, তখন এই অধীর রঞ্জন চৌধুরী, আমি সে নভেম্বর হয়েছে ও 28শে অক্টোবর ভারতের রেলমন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী। ও মনমোহন সিংকে বলে আর ইলেকশন কমিশনকে বলে আজকে দেখুন বসিরহাটের এমপি নুরুল হাসান কবে মারা গিয়েছে, 8 মাস আগে তার বাই ইলেকশন হয়ে। দেখুন না সাধারণ কারণে কলকাতায় 1.5 বছর ধরে আগে মারা গিয়ে পরে তার স্ত্রীকে ক্যান্ডিডেট করলো, 1.5 বছর পরে বাই ইলেকশন। আর আমার সঙ্গে 2.5 মাসের মাথায় 23শে ফেব্রুয়ারি 2004 আমার বাই ইলেকশন। এই যে অধীর রঞ্জন চৌধুরী, উনি তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, 22-24টা আরপিএফ এর সিকিউরিটি। সরকার ইলেকশন কমিশনের নির্বাচনে প্রচার করার টাইম ছিল সকাল 6টা থেকে রাত্রি 10টা। অধীর চৌধুরী আমাকে হারানোর জন্য সকাল 6টা থেকে 10টার পর্যন্ত প্রচার করত, আর রাত্রি 10টার পরে বহরমপুর থেকে গাড়ি নিয়ে প্রত্যেকটা হিন্দু গ্রামে গিয়ে বলতো, জানো তোমরা হুমায়ুন কবির ওই দার্জিলিং এ একটা গরু জবাই করার কথায় ফেরা খুলে দিয়েছে, তোমরা যদি হুমায়ুন কবিরকে ভোট দাও তাহলে কিন্তু তোমাদের এই হিন্দু গ্রামের মোড়ে মোড়েও গরু জবাই করার কথায় ফেরা খুলে দেবে পানি সম্পদ দপ্তরের মন্ত্রী। হিন্দুরা বললো তা তো ঠিক, তাহলে ডকুমেন্ট দেখা। অধীর চৌধুরী শিয়ানা ঘুঘু ও ডকুমেন্ট তুলে দিয়ে দিল। হিন্দুরা কিন্তু যাকে আমাকে ভোট দিল তারা ভোটের দিনে একটা ভোট দিল কাকে? আজকে যিনি রেজিনগরের এমএলএ, তার নাম হচ্ছে রবিউল আলম চৌধুরী। ওই 2013 সালের 23শে ফেব্রুয়ারি ও একবারও কোনো দেয়ালে রবিউল আলম চৌধুরী লেখেন, রবি চৌধুরী মানে অধীর চৌধুরীর তার ভাই। এমন লিখলে ভোট দিল না হিন্দুরা, হুমায়ুন কবিরকে দেবো, হুমায়ুন কবিরকে আগে দিয়েছিলাম, তাহলে আবার হুমায়ুন কবিরকে দেবো। এই রবি চৌধুরীর নামটা দেয়ালে দেয়ালে আলম লিখতে দিল না, শুধু রবি চৌধুরী লিখে হুমায়ুন কবিরকে হারানো। দেখ কেমন লাগে 2024-এ। 2013-তে অধীর চৌধুরী তুমি হুমায়ুন কবিরকে হিন্দুত্ব দেখিয়ে গঙ্গাতে তাদের নাকি মৃত্যু পড়াতে দেবো না, আমি নাকি কথাই খুলে দেবো। আমি যখন 2024-এ ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে লাগলাম, যখন যোগী আদিত্যনাথ এমপি থেকে এসে শক্তিপুরে বলছে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া স্বীকার করবো, তখন এই মমতা ব্যানার্জির দলের স্পোর্টসপারসন থেকে শুরু করে এই যে আছে ভেড়া এমএলএ আছে, যে ভেড়া এমএলএগুলো আছে তৃণমূলে, পুরো ভেড়ার মুখ খুলেনি, আমার পক্ষে কথা বলেছে, নিশ্চুপ ছিল, পুরোপুরি নিশ্চুপ ছিল। আমি হুমায়ুন কবির উনি যখন 30শে এপ্রিল 2024 যোগী আদিত্যনাথ বলল যেটা দাঙ্গা আবাজ আছে এখানে, আমাকে ডাইরেক্ট নাম না করে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিল। সেই দাঙ্গাবাজের জন্য বলল যদি এটা ইউপি হতো তাহলে আমি যোগী আদিত্যনাথ উল্টো করে টাঙিয়ে 7 পীড়া স্বীকার করে বলল। কবে? 30শে এপ্রিল 2024। কোথায় বললো? এই যে দাঙ্গাবাজ মন্ত্রী আছে, গান্ধীজি কিছু নাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে গীতাচারীরা শেষ নেই, তিনি এখনো জুমাইতুল হিলের রাজ্য সভাপতি। আবার ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের ভোটে, এর আগে দাঁড়িয়েছিল কোথায়? বর্ধমানের মঙ্গল ভোটে, সেখানে ঝাঁটা লাঠি খেয়ে সেখান থেকে এসেছে বর্ধমানের মন্দেশ্বরে, এবারও এখানে ঝাঁটা লাঠি খাবে, এবারও ঝাঁটা লাঠি খাবে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাহলে তার মদতে তার দপ্তরে একটা মাঠ, শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ, থানা থেকে এই যে যেমন আপনাদের জঙ্গল থানা, শক্তিপুরের থানা আর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ 50 মিটার দূরত্ব। সেখানে হেলিকপ্টার নামানোর পারমিশন কে দিল? এই মমতা ব্যানার্জির জেলা শাসক রাজশ্রী মিত্র। তিনি এখন কলকাতায় ওই হিমকোট এমপি হয়ে গিয়েছে, নতুন ডিএম এসছেন। এই ডিএম দেখে তারা 17 তারিখে শক্তিপুরে রামনবমীর দিনে
সশস্ত্র মিছিল, এসপি, এডিশনাল এসপি, বিভিন্ন থানার আইসির নেতৃত্বে মুসলিমদের উপরে আক্রমণ হলো। তবে 17 এপ্রিল 2014 7 দিন গোটা জেলার নেট বন্ধ থাকলো। 5টা থানা, বহরমপুর, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এসব থানার নেট বন্ধ থাকলো 7 দিন। কি করে? যোগী আদিত্যনাথ সাথে মমতা ব্যানার্জির যদি লিঙ্ক না থাকে, আন্ডারগ্রাউন্ডে যদি চ্যানেল না থাকে, কি করে প্রকাশ লাইব্রেরির মাঠে, যেখানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার দপ্তরে জেলা শাসক কি করে নসিবে, তার হেলিকপ্টার নামে কি করে নামলো? নেমে যখন আমাকে বলছে উল্টো করে টমি শিলা করবো, ও বাগা হলে আমরা কোনো তেতুল। পরের দিন 1 মে সন্ধ্যা 6টার সময় রবিউল আলম চৌধুরী বক্তৃতা করছে, আর মুখ্যমন্ত্রী মালদা থেকে একটা সভা করে বড়ুয়া কিষাণ মন্দির মাঠে হেলিকপ্টারে নামলো। আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। এদের সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব ছিল। সেই সময় এই রবিউল আলম চৌধুরী চেয়ারম্যান ছিলেন। তো আমাকে মুখ্যমন্ত্রী ডেকে বলছে, হুমায়ুন, মুখ্যমন্ত্রী তো বলছে খবর খুব খারাপ। কিসের দিকে? তো ওখানে সেলিং দিতে যাচ্ছে, তাহেরও 30 থেকে 40 হাজার ভোটে হেরে যাচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে। আমি কি করবো দিদি? আমি ইউসুফ পাঠানের মা বাবাকে কথা দিয়ে ইউসুফকে নিয়ে এসেছি ভোটে জিতাবো। তো ইউসুফ 80 থেকে 1 লাখ ভোটে হেরে যাচ্ছে, অধীরে আবার জিতে যাচ্ছে। আমি কি করি? আপনি নিয়ে এসছেন, তখন তো ভাবা উচিত ছিল। না না, তুমি পারবে, তোমাকে ইউসুফকেও জিতাতে হবে। তাহলে ঠিক আছে দিদি, আমি ইউসুফকে যে করে হোক জিতাবো, কিন্তু তাহেরকে জিতাবো না, বিরাট নেমা খাবো। তোমার কোথাও জিতাতে হবে। আমি সেদিনকে বললাম সন্ধ্যা 6:30টার পরে বক্তৃতা মাইক ধরে আমি বললাম, যোগী আদিত্যনাথ আপনি ইউপির মুখ্যমন্ত্রী, ঠিক আছে, আপনি শক্তিপুর প্রতাপ মাঠে এসে মুর্শিদাবাদের যেখানে 72% মুসলমানের বাপ, সেখানে আসে আপনি বলবেন মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করব। এটা ইউপি না, এটা অযোধ্যা না, এটা লখনৌ না, এটা ভারতবর্ষের পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ জেলা। আপনি যদি 30,000 লোক জোগাড় করে মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করতে পারেন, আমি মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির 2 ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপি সমর্থকগুলোকে এমন তারা দুর্ভোগ অন্যায় করছে বলেছে। এক কথাতে কংগ্রেসের অজিত চৌধুরীর ভোট ব্যাংক বিজেপির থেকে চলে গেল। এখানে সেলিম সাহেবের যারা ধর্ম নিরপেক্ষ হিন্দু ভোটার, তারা বিজেপির গৌরী ঘোষের দিকে চলে গেল। অমনি চিৎপাটান হয়ে গেল সেলিম সাহেব, আর চিৎপাটান হয়ে গেল অজিত চৌধুরী। আমি বদলাটা নিলাম 2013 সালের 23শে ফেব্রুয়ারি। আমার বিরুদ্ধে যে হিন্দু মুসলমানের সুশ্রী দিয়েছিল, তার যোগ্য জবাবটা দিয়েছে। এখনো দেখেন অজিত চৌধুরী প্রতিদিন ছিলবিল করছে। এই হুমায়ুন কবিরকে দিয়ে মমতা ব্যানার্জি আপনি আমাকে হারিয়েছেন, দাগা লাগিয়েছেন, এদের কথা আমি বলি না। অজিত চৌধুরী বলে যারা সংগঠন আছে তাদের দেখবেন ফুটে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে প্রাপ্তন করাই হচ্ছে আমার মনটা। মুসলমানদের সঙ্গে শুধু বিজেপির ভয় দেখানো, বিজেপির জুজুর ভয় দেখাবো, আর মুসলমানরা আপনার দুধেল গায়ে হবে। মুসলমানদের যারা রেড রোডে 1 মাস রোজা করার পর রেড রোডে ঈদের নামাজ, সেই নামাজে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেন, তাদের কাছে আমার বলা, আপনাদের বিপি বাচ্চা, আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের বুবু, আপনাদের খালা, তারা কি যায় নামাজ পড়ছে? যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানায় সে নামাজকে মানে না, সে 10টা করে যাচ্ছে। তাকে কেন আপনারা হিজাব করে
ওখানে মুসলিমদের দুধের গায়ে বলার সুযোগ দিবে। আগামী দিনে যতবার শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করবে, আমি কিন্তু বাংলার 2,82,00,000 মুসলমানদের কাছে মোল্লা মোল্লা করব। উচিত শিক্ষা দেওয়ার জন্য এই জনতা উন্নয়ন পার্টিটা জন্ম দিয়েছি। জন্মটা কবে হয়েছে ভাই? আজ থেকে 1 মাস কয়েকদিন পর। আজকে হচ্ছে 17 তারিখ, 22 তারিখে জন্ম দিয়েছিল। ওই মাসে 31 তারিখে ডেট ছিল, 31 তারিখে মাস ছিল। তার মধ্যে আমি হিম্মত দেখি মুসলমান ভাই এবং মুসলিমদের 10% মানুষের উপরে ভরসা করে আমি কিন্তু ব্রিগেড ময়দান করবো এটা ঘোষণা করেছিলাম। ওই 22 তারিখে 6 জানুয়ারি মিস্টার ত্যাগী, কর্নেল ত্যাগী, তার কাছে গেলাম। আমার জনতা উন্নয়ন চেয়ারম্যান হিসাবে একটা লেটার দিলাম যে আমাকে আপনাদের মাঠটা দেওয়া হোক। 7ই ডিসেম্বর হিন্দুরা সেখানে গীতা পাঠ করার জন্য পেয়ে পারমিশন। আমি যখন নামাজ পড়ো, যেহেতু মিস্টার ত্যাগী দেখেছে আমার কাছে মাঠের এনওসি জরুরি, যেহেতু 1 ফেব্রুয়ারি আমি ঘোষণা করেছিলাম যে আমি সভা করবো ব্রিগেডে দিয়ে মৃত্যু ঘন্টা ভাঙব তৃণমূল সরকার। এই স্বৈরাচারী সরকার, চাকরি বিক্রি করা সরকার, মিথ্যাচারের সরকার, তুলাবাদী সরকার, পুলিশ আর বিডিও আর বেলারদের দিয়ে চালানো সরকারটাকে উৎখাত করার জন্য 1 ফেব্রুয়ারি রবিবার ব্রিগেড ময়দানে সভা করবো ঘোষণা দিয়েছে। এত ভয় পেয়েছে বিজেপি টিএমসি, চোরে চোরে মাছ করতে ভয় যে মিস্টার ত্যাগী যদি প্রথমেই মাছ দেবে না, 6 তারিখে বলে দিতে পারতেন, 8 তারিখে বলে দিতে পারতেন, 13 তারিখে বলে দিতে পারতেন, 16 তারিখে চিঠি দিয়ে ডেকে তারপরে আমাকে বলছে যে আপনাকে ব্রিগেড দিতে হবে। কেন? আপনি শহীদ মিনারে শহীদ মিনারে তো 25,000 লোক, আমার টার্গেট তো 10 লাখ। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাড়ে খেতে তাকে আপনাদের আমাকে লাভ দিবে না, কালকে তো লাভ দিল। আমি কালকে কলকাতায় সাংবাদিকদের করেছি আবার একটা ঐতিহাসিক সভা আগামী 31শে জানুয়ারি শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা ওই খাগড়াপাড়া মোড়ে যে জায়গার মালিক এখানে বসে আছে আমাদের সামরুল ভাই, এই জায়গাতে 22শে ডিসেম্বর 2025 আমি সভা করে আমার দলের জন্ম দিয়েছিলাম। আবার আপনাদের সামনে আজকে ঘোষণা করলাম 31শে জানুয়ারি শনিবার বেলা 1টার সময় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরের সরকার, তোলাবাদী সরকারটা মৃত্যু ঘটনা ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে ঘোষণা। আপনারা মুর্শিদাবাদের ইতিহাস জানেন তো? 1757 খ্রিস্টাব্দে প্রথমে মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে লাস্ট নবাব সিরাজউদ্দৌলা আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে তিনি গঙ্গাপথে পলায়ন করছিলেন। একজন মির্জাফর ওই লর্ড ক্লাইভের নির্দেশে সেই সিরাজউদ্দৌলাকে এবং তার মাসি ভেসিটি বেগমকে ধরে নিয়ে এসছে। লর্ড ক্লাইভের কিন্তু ইচ্ছা ছিল না নবাব সিরাজউদ্দৌলাকে শিরচ্ছেদ করা, কিন্তু মির্জাফরের বড় পুত্র মিরন সেদিন রাতে ভোরবেলায় নবাব সিরাজউদ্দৌলার 5 বছরের যুবক বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা শিরচ্ছেদ করে দিয়েছে। তাই আমি লাস্ট দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব।
আমি যখন 2024 সালে 12ই ডিসেম্বর কলকাতায় এবং তার আগের দিন বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসার জালসা থেকে বললাম যে 1992 সালের 6ই ডিসেম্বর যে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, 3% উগ্র হিন্দুত্ববাদ বজরং পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের সদস্যরা এলকে আদবানি এবং মল্লিমোহন যোশীর নেতৃত্বে বাবরি মসজিদটা ধ্বংস করে 3% হিন্দু উল্লাস প্রকাশ করছিল। আমি তাই 12/12/2024 করলাম মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব। 11 মাস মমতা ব্যানার্জি কিছু বলল না, অভিষেক ব্যানার্জি কিছু বলল না। 6 ডিসেম্বর 2025 যেই আর 9 দিন বাকি, আমাকে রাত্রে ফোন করে ডাকছে, গেলাম 12টায় পৌঁছলাম। 12টা 10 থেকে 2:10 2 ঘন্টা এই অভিষেকের এজেন্ট প্রতীক জৈন আমাকে 1 to 1 ওনাদের সবলেখের একটা বিল্ডিং আছে 11 তলায়, আমাকে কত রকম প্রস্তাব উপঢৌকন দেওয়া যে আপনি কেবল বাবরি মসজিদ থেকে সরে আসেন, বাবরি মসজিদটা করা যাবে না, তাকে আপনি কি চান না? আমি কিছু চাই না, আমি মুসলমানদের টাকায় যে বাবরি মসজিদ 3% হিন্দুরা ভেঙে উল্লাস প্রকাশ করেছিল। 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যখন বলেছিল যে বিতর্কিত ল্যান্ডটা রামলীলার হাতে তুলে দেওয়া হলো, কোনো ডকুমেন্ট ছাড়াই রামলীলাকে দেওয়া হলো। সেখানে রাম মন্দির কিন্তু 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাম মন্দির কিন্তু ঘটা করে উদ্বোধন করেছে। আমরা বাংলার সহ গোটা ভারতবর্ষের 42 কোটি মুসলমান কেউ কিন্তু আমরা রাম মন্দিরের বিরোধিতা করিনি, সমালোচনা করিনি। সুপ্রিম কোর্ট 2য় প্যারাগ্রাফে রায়ে বলেছিল যে এই ল্যান্ডটা রামলীলাকে দেওয়া হলো রাম মন্দির করার জন্য। আর উইপুরে এই যোগী আদিত্যনাথ সরকারকে 5 একর 15 মিলি জায়গা দিতে বলেছিল। জায়গাটা কোথায় দিতে কতদিন ফাইনাল হয়ে 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়, আর 2020 সালের ডিসেম্বরে 5 একর জায়গা দিল কোথায়? যে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, যেখানে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে এক নদীর ধারে জায়গা দিল। সেখানে মাত্র 12 থেকে 14% মুসলমানের বাস। আমি একদিন হায়দ্রাবাদ গেলাম, হায়দ্রাবাদ গিয়ে ওই এলাকার কিছু লোকের সাথে আমার হোটেল পরিচয় হল। আমরা ভাই তোমাদের বাবরি মসজিদটা হচ্ছে না কেন? তোমার যে দাদা কি করে হবে? আমরা 12-13% মুসলমান বাস করি, তার ভিতরে অর্ধেক গরিব মানুষ দিনারি খায়, অকারি করে অন্য কিছু কাজ করে খায়, আমরা কি করে করবো? আমার সেদিন মাথা বলতো যে মুর্শিদাবাদে আমরা 37% আছি, বাংলায় আমরা 37%, মুর্শিদাবাদের 70 থেকে 72%, বেলডাঙ্গার জন্য একটা বাবরি মসজিদ করব। তোমাদের এত ঘা চলছে কেন ভাই? তুমি মন্দির করে বেড়াবা, পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় 400 কোটি টাকা খরচ করে তুমি দীঘায় করবা। 1100 কোটি টাকার জায়গা রাজারহাট নিউ টাউনে, সেটা তুমি মন্দির করার জন্য দিয়ে শিলান্যাস করবা। গতকাল শিলিগুড়িতে 45 বিঘা জায়গা সেখানে দিয়ে দিবা শিব মন্দির করার জন্য। দুর্গাপুরতে 10,000 দিয়ে শুরু করে তুমি 1,10,000 অনুদান দেবা সরকারি কোষাগার থেকে। তুমি কার্নিভাল করবা, রেড রোড ব্লক করে, তোমার গণতান্ত্রিক অধিকার আছে। আর বাংলার মুসলমানদেরকে তুমি পিঠে বিজেল গায়। বাংলার মুসলমানদের জোড়া পায়ে লাঠি খাওয়ার জন্য মমতা ব্যানার্জি আপনি প্রস্তুত থাকেন। 2026 সালের নির্বাচনে বাংলার মুসলমানরা তাকে জোড়া পায়ে লাঠি মারে। এতদিন বুঝ দিয়েছে, একটা দুষ্টু গায়ে দেখবেন
দুধের মাঠে হাত দিলে জোড়া পায় লাভ না। এই লাভ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে তার জোড়া ফুলের প্রতীককে মারতে হবে। মানবেন তো? রাজি আছেন তো? জনতা উন্নয়নের পার্টির প্রার্থীকে দমকলে ভোট দিয়ে জিতাবেন তো? আপনাদের দমকলের আবার রাজিসুর রহমানের মন্ত্রিসভার সদস্য আমরা যাকে প্রার্থী করব আপনারা ভোট দিয়ে জিতাবেন। আমি বলছি আগামী দিনে মন্ত্রিসভা রিমোট কন্ট্রোল হুমায়ুন হাতে থাকবে। এই দমকলে আবার নতুন করে মন্ত্রিসভার সদস্য ওই রাজভবনে শপথ নেবে। আমি ওয়াদা করে গেলাম শুধু আমাদের প্রার্থীকে ভোট দিয়ে একটা সুযোগ দিয়ে মমতাকে 3 বার দিয়েছে, বামফ্রন্টকে 34.5 বছর দিয়েছে। আমাদের জনতা উন্নয়নকে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে আমি বলেছি 20টা আছে, 20 সৈন্য 2টাকে হটিয়ে দিয়ে আরেকটা সৈন্য হচ্ছে বললাম তৃণমূল যেন দৃঢ় হয়। যতই অভিষেক আসুক, মমতা আসুক, জনপ্রিয়া হাকিম আসুক, ওকে তো আমি মুসলমানই মানি না। ও তো বিহারের, ওর বাপের বাড়ি ছিল বিহারের গয়া, আর ওর মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি, আর ববি হাকিমের মা মমতা ব্যানার্জির আপুর মাসি ছিল। মোল্লারা আজাদ কলেজের অধ্যাপিকা ছিল। কাজে আপনাদের মিথ্যা কথা বলছি না। এসব ভুল হয়েছে। ক্রস আগামী সবাই সাচ্চা মুসলমান, ইমানদার মুসলমান, তাদেরকে বাংলার উন্নয়নের জন্য বাংলার গদিতে যেই বসবে হুমায়ুন কবিরের সমর্থন ছাড়া রাজ্যপাল যেন কোনো মতেই কাউকে মুখ্যমন্ত্রীর শপথে না ডাকতে পারে। আপনারা মুর্শিদাবাদের যে 20টা সিট আছে, এই 20টা সিট আমার জনতা উন্নয়নকে দেন। বাকি আমি 182টা সিটে লড়ে 120 থেকে 130 পয়েন্ট নিয়ে যাব। আর এই তৃণমূলকে 3 নম্বরে পাঠায়। বিজেপি আমার সাথে থাকবে, তারপরে 3 নম্বরে থাকবে তৃণমূল কংগ্রেস। তখন দেখবো এই যে দমকল সাব ডিভিশনের যেসব তৃণমূলের গুন্ডারা ওই থানায় বসে গরিব মানুষের বিরুদ্ধে পরিকল্পনা করছে, তোমরা কোথায় থাকো সেগুলো বুঝিয়ে দেবো। পরিষ্কার কথা। তাই আমি আপনাদের কাছে বড় জোরে আবেদন করব, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ভরসায় বাংলার 2,82,00,000 মুসলমানদের ভরসায় 1.5 কোটি ভোট মুসলমানরা যদি আমার পার্টিকে দেয়, আমি আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে আমরা বসবো। 1.5 কোটি বেশি লাগবে, 1 লাখ করে ভোট, 1.5 কোটি মানে 150টা। 150টা আসন নিয়ে মমতা ব্যানার্জির ভাইকে বলছে 250 সিট 50-এ বেঁধে রাখবে। আর বিজেপি বলছে গতবার বলেছিল ইস্তেমার 200টা 21-এ 77তে ঘুরে গেছে। এবার যত 76টা কি হয় সেটাও কোনো চিন্তা নেই। মুসলমানরা আপনারা নিজের পায়ে দাঁড়ান, ইমান নিয়ে চলুন। শুধু নামাজ পড়লে হবে না। কোন মুসলিম যদি আক্রান্ত হয়, কোন মুসলিমের উপরে যদি কেউ চক্র হয়, আপনি মুসলিম হিসেবে আমি আপনাকে বলছি নিজের পায়ে শক্তিতে দাঁড়ান। মহান আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। আগামী দিনে বাংলার মাটিতে আমরা নতুন ইতিহাস সৃষ্টি করব। সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার মাটি জিন্দাবাদ, দমকলের সর্বস্তরের মানুষকে সালাম, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার কান্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের বাবা হুমায়ুন কবির জিন্দাবাদ। আমাদের জনতা
4,000 টাকা পড়ে গেছিল, আমাদের মমতা মোবাইলের পার্টির লোক সেই টাকা তুলে দিয়েছে, তার হাতে আমাদের হুমায়ুন সাহেব সেই টাকাটা তুলে দিচ্ছে। এটা যদি তৃণমূল হতো এই টাকা তুলে নিয়ে চলে যেতে পারবে। সকলকে ধন্যবাদ, মহেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ। মহিলাটারে কেমন এইটা এই যে